বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় একাদশ শ্রেণীর পুরাতন ব্যাচ অর্থাৎ ওল্ড ব্যাচ, যেহেতু এখন নতুন আরেকটা একাদশ শ্রেণীর প্রথম বর্ষ এসেছে, তাই তোমরা একাদশ শ্রেণীর ওল্ড ব্যাচে ডাটাবেজ ম্যানেজমেন্টের বেশ কয়েকটা ক্লাস হওয়ার পর আজকে ডাটাবেজ ম্যানেজমেন্টের ষষ্ঠ অধ্যায় ডাটাবেজ ম্যানেজমেন্টের লেকচার 7 এর সম্পর্কে আজকে আমরা লেকচার 7 এর একটা বিষয় নিয়ে আজকে আলোচনা করব। সেই বিষয়ের আলোচ্য বিষয়সমূহ হচ্ছে ডেটা সিকিউরিটি, ডেটা এনক্রিপশন, প্লেন টেক্সট, সাইফার টেক্সট। এগুলো অত্যন্ত ডাটাবেজ ম্যানেজমেন্টের ষষ্ঠ অধ্যায়ের এই আজকের যে আলোচ্য বিষয়গুলো, এগুলো অত্যন্ত মনোযোগের সাথে তোমরা শুনবে এবং মনে রাখার চেষ্টা করবে, কারণ পরীক্ষায় সবসময় এই প্রশ্নগুলো জ্ঞানমূলক প্রশ্ন হিসেবে এসে থাকে এবং তোমরা এগুলো ভালো মতো আত্মস্থ করতে পারলে তোমরা অত্যন্ত ভালো একটা ফলাফল করতে পারবে। তাহলে আমাদের আজকের আলোচ্য বিষয় কি? ডেটা সিকিউরিটি, ডেটা এনক্রিপশন, প্লেন টেক্সট, সাইফার টেক্সট। তাহলে ডেটা সিকিউরিটি কি? সিকিউরিটি মানে কি? সিকিউরিটি মানে হচ্ছে নিরাপত্তা। তাহলে আমরা আগেই জেনেছি ডাটা কি। তাহলে ডাটা হচ্ছে যে কিছু তোমার তথ্য এবং সেই তথ্যগুলো যে তোমার নিরাপত্তা, সেই নিরাপত্তাটা কিভাবে সিকিউর করা যায়। আমরা জানি যে অনেক সময় আমরা এর আগে অনেক পড়েছি যে ডাটা, যে বিভিন্ন কম্পিউটারে যে বিভিন্ন তথ্যগুলো সন্নিবেশিত থাকে, সে তথ্যগুলো বিভিন্ন কারণে নানা সময়ে হ্যাকিং হয়ে যায়। আমরা হ্যাকের কথা শুনেছি, মাঝখান থেকে অনেকে সেই ডাটার গোপনীয়তাগুলো নষ্ট করে ডাটাকে অন্যত্র ব্যাহত হয়ে যায়। সে কারণে ডাটার সিকিউরিটি অত্যন্ত প্রয়োজন। তাহলে এখন আমরা জানবো যে ডাটা সিকিউরিটি কি, কিভাবে অনাকাঙ্ক্ষিত ব্যক্তির হাত থেকে ডাটাকে সুরক্ষা করার পদ্ধতিকে বলা হয় ডাটা সিকিউরিটি। তাহলে আমাদের যদি প্রশ্ন আসে যে ডাটা সিকিউরিটি কি, তাহলে ডাটা সিকিউরিটি হচ্ছে কি অনাকাঙ্ক্ষিত ব্যক্তির হাত থেকে ডাটাকে সুরক্ষা করার যে পদ্ধতি, তাকে বলা হয় ডাটা সিকিউরিটি। ডাটা সিকিউরিটিতে এনক্রিপশন একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। সে এনক্রিপশন জিনিসটা কি? ডাটাকে এক জায়গা থেকে অন্য জায়গায় অথবা এক ধরনের ফরম্যাট থেকে অন্য ফরম্যাটে, এক জায়গা থেকে অন্য জায়গায় পাঠানোর পূর্বে এক ফরম্যাট থেকে অন্য ফরম্যাটে রূপান্তর করার যে প্রক্রিয়া, তাকে বলা হয় এনক্রিপশন। তাহলে আমরা বুঝতে পারছি কি, যে তথ্য বা যে ডাটাটাকে আমরা কোথাও একটা জায়গায় সেন্ড করবো, অর্থাৎ সেন্ডার যখন রিসিভারের কাছে পাঠাবে, সে পাঠানোর পূর্বে এটার ফরম্যাটটাকে একটা ফরম্যাট থেকে অন্য আরেকটা ফরম্যাটে রূপান্তর করার কিছু নিয়ম আছে, সেই নিয়মটাকেই বলা হয় এনক্রিপশন। এখন ডাটা এনক্রিপশন করার বিভিন্ন পদ্ধতি রয়েছে। সেই পদ্ধতিগুলোর মধ্যে একটা হচ্ছে যেমন সিজার কোড, অন্যটা হচ্ছে DES, ডাটা এনক্রিপশন স্ট্যান্ডার্ড, এবং আরেকটা হচ্ছে IDEA, ইন্টারন্যাশনাল ডাটা এনক্রিপশন অ্যালগরিদম। এনক্রিপশনের উদাহরণ কি? এনক্রিপশনের উদাহরণ হলো ডাটাকে এক জায়গা থেকে অন্য জায়গায় পাঠানোর পূর্বে মূল ফরম্যাট থেকে অন্য ফরম্যাটে রূপান্তর করার প্রক্রিয়াকে এনক্রিপশন বলা হয়। আর এই এনক্রিপশন করার পূর্বে ডাটা যা পাঠ করা যায়, অর্থাৎ এনক্রিপশন করার পর তুমি যেই জিনিসটা, আমরা ধরো এক জায়গা থেকে অন্য জায়গায় সেন্ডার একটা তথ্যকে, একটা ডাটাকে এক জায়গা থেকে সেন্ড করবে, সে সেন্ড করার সময় যে তথ্যটা থাকে, সেই তথ্যটা তখন সবাই পড়তে পারে। এই কারণে সেই যে এনক্রিপ্ট করার পূর্বে ডাটা যা পাঠ করা যায়, তাকে প্লেন টেক্সট বলা হয়। সে মনে করো আমি লিখলাম যে দিস ইজ নিউ মেসেজ, তাহলে এটা কথাটা আমরা এখন সবাই পড়তে পারবে, এটা যে দেখবে সেই পড়তে পারবে, আর সে পড়তে পারবে বলে তাকে বলা হয় প্লেন টেক্সট। এরপর এনক্রিপ্ট করার পরে ডাটা যা সহজে মানুষের পাঠযোগ্য রূপে থাকে না, তখন তাকে বলা হয় সাইফার টেক্সট। অর্থাৎ এনক্রিপ্ট করার পরে, অর্থাৎ একটা নির্দিষ্ট ফরম্যাটে নিয়ে এটাকে ডাটা যাতে অন্য কেউ পড়তে না পারে সহজে, তখন সেটাকে বলা হয় সাইফার টেক্সট। তাহলে প্লেন টেক্সট বলছে যেটা মানুষ পড়তে পারে, পড়ে বুঝতে পারে, সেটা হচ্ছে প্লেন টেক্সট। আর যেটা মানুষের পাঠযোগ্য রূপে থাকে না, সেটা হচ্ছে সাইফার টেক্সট। আর এই প্লেন টেক্সট এবং সাইফার টেক্সট, অর্থাৎ ডাটাকে প্লেন টেক্সট থেকে সাইফার টেক্সটের মাধ্যমে এনক্রিপ্ট করা থেকে ডিক্রিপ্ট করার জন্য যে
বিষয়গুলো কাজ করে সেখানে একটা গোপন কি বা একটা গোপন কোড ব্যবহার করা হয়। এই গোপন কোড ব্যবহার করে এনক্রিপ্ট বা ডিক্রিপ্ট করার জন্য এই গোপন কিটা প্রয়োজন হয়ে থাকে। যেমন হ্যালো একটা শব্দ, এটা এখন যে দেখবে, যে কেউ দেখলে সে শব্দটা সে পড়তে পারবে। অর্থাৎ সেন্ডার হ্যালো শব্দটা পাঠালে রিসিভার হ্যালো শব্দটা পাবে, কিন্তু আমি চাচ্ছি না মাঝখানে আমার এই তথ্যটা অন্য কেউ জানবে। তাহলে আমরা কি করব, সেখানে এই হ্যালো শব্দটাকে এনক্রিপশন করব। তাহলে এনক্রিপশন করলে এই হ্যালো শব্দটা কি হবে, হ্যালো শব্দটা এখন এখানে HELLO হ্যালো এই শব্দটাকে এনক্রিপশন করলাম আমি একটা ফর্মুলা দিয়ে, যে আমি কম্পিউটারকে বলে দিলাম যে হ্যালো শব্দটা এক ঘর পর পর দিয়ে সেটাকে একটা এনক্রিপশন করা হবে। তাইলে এইচ এর পরবর্তীটা কি, আই এবং ই এর পরবর্তী অ্যালফাবেটটা হচ্ছে এফ। তাহলে আমরা এখানে ই এর পরবর্তী অ্যালফাবেট এফটা পেলাম। তারপর এল এর পরবর্তী অ্যালফাবেট হচ্ছে এম, এরপরের এল এর পরবর্তী অ্যালফাবেট এম এবং ওর পরবর্তী অ্যালফাবেট হচ্ছে পি। অর্থাৎ প্রতিটা বর্ণের পরের শব্দটা দিয়ে আমি এনক্রিপশন করলাম। আমি চাইলে এটা প্রতিটা বর্ণের পরে দুই বর্ণ পরে করতে পারি আমার, অর্থাৎ সেন্ডার যেভাবে তাকে নির্দেশ দিবে সেভাবেই সে এনক্রিপ্ট করে দিবে। এরপর এখন এনক্রিপশন করার পরে রিসিভার যখন পাবে তখন রিসিভার কি করবে, সেটাকে আবার ডিক্রিপশন করবে। অর্থাৎ IFMMP এটাকে রিসিভার কি করবে, ডিক্রিপশন করবে। ডিক্রিপশন করে সেটাকে আবার প্লেন টেক্সটে রিসিভারের কাছে নিয়ে পাঠযোগ্যভাবে ডিক্রিপশন করে নেবে, তখন সেটা আবার প্লেন টেক্সটে পরিণত হবে। এই যে সেন্ডার এবং রিসিভারের মাঝখানে এনক্রিপশন এবং ডিক্রিপশন করা হলো, এই যে বিষয়টা সেটাই হচ্ছে এনক্রিপশনের উদাহরণ। তাহলে আমরা দেখলাম হ্যালো এটা হচ্ছে প্লেন টেক্সট, তারপরে এনক্রিপশন করা হলো। এনক্রিপশন করার জন্য এখানে কিছু কোড ব্যবহার করা হয়েছে, একটা কোড সিজার কোড এটাকে বলা হয়, এবং সিজার কোড দিয়ে এটাকে এনক্রিপশন করার ফলে পরবর্তী যে অ্যালফাবেট গুলো আছে সেগুলো দিয়ে যে একটা কোড নাম্বার হলো, যেটা সর্বসাধারণের পড়ার কোনো উপায় নেই, সেটা হচ্ছে সাইফার টেক্সট। এবং ডিক্রিপশন করার সময় আবার সেই সিজার কোডটা ব্যবহার করে ডিক্রিপশন করা হলো, পরবর্তীতে সে হ্যালো প্লেন টেক্সটটা পাওয়া গেল। আশা করি তোমরা বুঝতে পেরেছো এনক্রিপশনের উদাহরণ। তাহলে এনক্রিপশনটা আমাদের মনে রাখতে হবে যে এনক্রিপশন করতে গেলে সেখানে প্লেন টেক্সট থাকবে প্রথমে, সেই প্লেন টেক্সটটাকে সিজার অন্যান্য আরো অনেকগুলো কোড ব্যবহার করা হয়, কিন্তু সাধারণত সিজার কোডটা দিয়ে বেশি ব্যবহার করা হয়, সেজন্য সিজার কোডের মাধ্যমে আমি দেখালাম। তাহলে সিজার কোড দিয়ে এনক্রিপশন করা হলো, একটা বর্ণ অ্যালফাবেটের পরবর্তী ধাপ দিয়ে আমি করে দেখালাম। চাইলে আমরা এটা আরো 2টা বা 3টা দিয়েও করে দেখতে পারি। আবার সিজার কোড ব্যবহার করে ডিক্রিপশন করে প্লেন টেক্সটে পরিণত করা হলো। এটাই হচ্ছে এনক্রিপশন। এবার আসো এনক্রিপশনটা কি। ডাটাকে এক জায়গা থেকে তাহলে অন্য জায়গায় পাঠানোর পূর্বে আমরা জেনেছি আগে যে ডাটাকে এক জায়গা থেকে অন্য জায়গায় পাঠানোর পূর্বে মূল ফরম্যাট থেকে অন্য ফরম্যাটে রূপান্তর করার প্রক্রিয়াকে বলা হয় এনক্রিপশন। তাহলে সেই এনক্রিপশনটা কিভাবে হলো সেটা দেখো। আমরা একটু আগে দেখালাম যে সেন্ডার কি করছে, এখানে ছবিতে আমরা দেখতে পাচ্ছি সেন্ডার প্লেন টেক্সটটাকে একটা গোপন কি এর মাধ্যমে সিজার কোড দিয়ে গোপন কি এর মাধ্যমে ডাটাকে পাঠাচ্ছে, এবং সেটা এনক্রিপ্টেড হয়ে তারপরে সেখানে আবার রিসিভারের কাছে পৌঁছানোর আগে সেটাকে ডিক্রিপ্ট করবে, আবারও একটা গোপন কি দিয়ে ডিক্রিপ্ট করবে, অথবা একই গোপন কি দিয়েও ডিক্রিপ্ট করতে পারে। ডিক্রিপ্ট করে প্লেন টেক্সট করে রিসিভারের কাছে পৌঁছায়। এটা হচ্ছে এনক্রিপশনের কার্যক্রম, কিভাবে এনক্রিপশনটা হয়ে থাকে। এবার আসো এনক্রিপশনের প্রকারভেদ। সাধারণত 2 ধরনের এনক্রিপশন আমরা দেখতে পাই। একটা হচ্ছে গোপন কি এনক্রিপশন, যেটাকে সিমেট্রিক এনক্রিপশনও বলা হয়ে থাকে। আরেকটা হচ্ছে পাবলিক কি এনক্রিপশন, যেটাকে অ্যাসিমেট্রিক কি এনক্রিপশনও বলা হয়ে থাকে। তাহলে এই সিমেট্রিক এনক্রিপশন কি এবং অ্যাসিমেট্রিক এনক্রিপশন কি বোঝানোর আগে তোমাদেরকে একটা বিষয় বোঝাতে চাচ্ছি বা জানাতে চাচ্ছি, সেটা হচ্ছে ক্রিপ্টোগ্রাফি। ক্রিপ্টোগ্রাফি জিনিসটা কি? ক্রিপ্টোগ্রাফি জিনিসটা হচ্ছে যে অর্থাৎ ডাটাকে
তোমার এক অবস্থা থেকে অন্য অবস্থায় এনক্রিপ্টেড ডাটাকে ডিক্রিপ্টেড এবং ডিক্রিপ্টেড ডাটাকে এনক্রিপ্টেড করাই হচ্ছে ক্রিপ্টোগ্রাফি। সেটা আমি একটু পরে আসছি। আমরা প্রথমে একটু গুগলে চলে যাই। গুগলে গিয়ে দেখি আমরা যে একটা ডাটাকে কিভাবে এনক্রিপ্টেড করা হয়ে থাকে এবং পরবর্তীতে সেটাকে আবার কিভাবে ডিক্রিপ্টেড করা হয়ে থাকে। তাহলে আমরা এখন এখানে গুগল কি গেলাম, এখানে দেখো আমরা একটা কিছু লিখবো। আমরা লিখবো ধরো this is a flower. This is a flower. তাহলে আমরা লিখলাম this is a flower. এটা লেখার পরে আমরা এখন এটাকে কি করব, ইউজার কি অর্থাৎ আমরা যে ওই যে একটা গোপন কি ব্যবহার করব, সেখানে আমরা যা এখানে বলে দিব যে কতটা বর্ণ বা কয় ঘর পরে আমার এটা ইউজার কি ব্যবহার করব। আমি প্রথমে এক বর্ণ দিয়ে করলাম, করার পরে আমরা এখন এনক্রিপশন করে দেখব এটা কি হয়, দেখা যাক। তাহলে দেখো এখানে আউটপুটটা কি দেখা গেল, দিস টি এইচ টি এর পরে কি হয়, টি, তারপরে ইউ, এই যে এখানে দেখো রেজাল্টটা কি এসেছে, ইউ, টি এর পরে হচ্ছে ইউ, তারপরে এইচ এর পরে হচ্ছে আই, তারপর আই এর পরে হচ্ছে জে এবং এস এর পরে হচ্ছে টি। কেমন, ইজ এর মধ্যে দেখো আই এর পরে হচ্ছে জে এবং এস এর পরে হচ্ছে টি, এর পরে হচ্ছে বি। ফ্লাওয়ারের ক্ষেত্রেও দেখো এফ এর পরে জি, এল এর পরে এম, পি এর পরে ওর পরে পি, ডাব্লিউ এর পরে এক্স, ইর পরে এফ এবং আর এর পরে এস। তোমরা আশা করি বুঝতে পেরেছো। তাহলে দিস ইজ এ ফ্লাওয়ার, এটার আউটপুটটা আমরা দেখলাম যে এক বর্ণ পর পর দিয়েছে। আচ্ছা, এখন যদি আমরা বলি যে না আমি এখানে 2 ঘর পরে দিতে চাই, তাহলে আমরা কি করব, 2 ঘর বা 3 ঘর পরে দিতে চাই, তাহলে দেখা যাবে টি এর পরে টি এর পরে ইউ আছে, ইউর পরে ভি, তখন দেখা যাবে ভি। তুমি যদি 3 ঘর দাও তাহলে তারও পরে হবে। তাহলে আমরা একটু দেখি এভাবে পরেরটা কি হয়। আমরা এখানে কমান্ড গোপন কি দিলাম 2 ঘর পরে, তাহলে এখন আমাদের রেজাল্ট কি আসে, আউটপুট কি আসে দেখি। আউটপুট দেখো, তাহলে আমি বললাম না যে টি এর পরে তাহলে ইউ, ইউর পরে ভি, অর্থাৎ 2 বর্ণ পর পর করে আমার এই দিস ইজ এ ফ্লাওয়ার শব্দটা কি হলো, এনক্রিপ্টেড হয়ে গেল। এখন এই এনক্রিপ্টেড মেসেজটাকে আবার আমি কোন গোপন কিটার মাধ্যমে করলাম সেটা আমি কি সেন্ডার রিসিভারকে আমি বলে দেব, তখন সে সেটাকে আবার 2 বর্ণ পরে ডিক্রিপ্ট করে নিবে, অথবা সে নিজের মতো করে আরেকটা বর্ণ দিয়ে কি দিয়েও ডিক্রিপ্ট করে নিতে পারবে। এটাই হচ্ছে তোমার এনক্রিপশনের পদ্ধতি। তাহলে এই সিমেট্রিক এনক্রিপশন বা সিক্রেট কি এনক্রিপশনটা, এরপর এক্ষেত্রে এই সিমেট্রিক এনক্রিপশন বা সিক্রেট কি এনক্রিপশনটা কি, এক্ষেত্রে ডাটা প্রেরণকারী এবং গ্রহণকারী অবশ্যই তাদের একটি গোপন কি এর বিষয়ে সম্মতিতে আসতে হয় এবং এই গোপন কি কে নিরাপদ রাখতে হয়। অর্থাৎ এই যে গোপন কি আমি কি 1 বর্ণ পরে করব না 2 বর্ণ বা নাকি 5টা অ্যালফাবেট পরে করব, সেই বিষয়টা উভয়ের মধ্যে গোপন রাখতে হবে। অন্য কেউ যদি এটা জেনে যায় তাহলে এনক্রিপ্ট করে সবগুলো ডাটা পাঠযোগ্য করে করতে পারবে। তাহলে সিমেট্রিক এনক্রিপশনটা 2 ধরনের আছে, 2 ধরনের হয়ে থাকে, একটা সিমেট্রিক এনক্রিপশন আর একটা হচ্ছে অ্যাসিমেট্রিক এনক্রিপশন। তাহলে সিমেট্রিক এনক্রিপশনটা দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটা সিক্রেট কি আছে, এই সিক্রেট কি এর মাধ্যমে এনক্রিপশন করা হলো। এনক্রিপশন করার পরে সেটা সেন্ডার প্লেন টেক্সট ছিল, প্লেন টেক্সটকে এনক্রিপশন করে আমরা সেন্ডারের কাছে পাঠালাম, মাঝখানে সাইফার টেক্সটের মাধ্যমে সেটা হলো, হওয়ার পরে আবার সেন্ডার কি রিসিভার কি করলো, সেটা গ্রহণ করে আবার একই কি ব্যবহার করে, সেম কি ব্যবহার করে, সিক্রেট কি ব্যবহার করে ডিক্রিপশন করলো এবং ডিক্রিপশন করার পরে কি হলো, প্লেন টেক্সট পাওয়া গেল। এটা হচ্ছে সিমেট্রিক এনক্রিপশনের বেলা। এরপর আসো অ্যাসিমেট্রিক এনক্রিপশন বা পাবলিক কি এনক্রিপশন। এক্ষেত্রে এনক্রিপশন কিটি যে কারো ব্যবহার ও মেসেজ সমূহ এনক্রিপ্ট করার জন্য প্রকাশ করা হয়। অর্থাৎ এক্ষেত্রে একই কি
অথবা ভিন্ন ভিন্ন দুইটি কি ব্যবহৃত হতে পারে। অর্থাৎ একটু আগে আমরা যেটা দেখলাম যে আমরা যদি কোনো একটা তথ্যকে আমরা প্লেন টেক্সটকে কি করতে পারি, আমার প্লেন টেক্সটটাকে সেন্ডার রিসিভারের কাছে পাঠানোর সময় মাঝখানে কেউ যাতে সেই টেক্সটটাকে পড়ে ফেলতে না পারে সেজন্য কিছু গোপন কি ব্যবহার করে সেটাকে সর্বসাধারণের পাঠের অযোগ্য করে তারপর পাঠানো হয়, যাতে রিসিভার পাওয়ার পরে সেটাকে আবার সেন্ডার পাঠানোর সময় এনক্রিপশন করে পাঠাবে এবং রিসিভার পাওয়ার পরে সেটা ডিক্রিপ্ট করে আবার পাঠযোগ্য করে প্লেন টেক্সটে পরিণত করবে। এই ধরনের যে ডাটার আদান প্রদান, এই ডাটার আদান প্রদান এনক্রিপশন এবং ডিক্রিপশনের মাধ্যমে ডাটার আদান প্রদানের যে দুটো নিয়ম, একটা হচ্ছে সিমেট্রিক এনক্রিপশন এবং পরবর্তী একটু আগে আমি সেটা বললাম, এবং পরবর্তীটা হচ্ছে অ্যাসিমেট্রিক এনক্রিপশন বা পাবলিক কি এনক্রিপশন। এক্ষেত্রে বলা হচ্ছে কি, এক্ষেত্রে এনক্রিপশন কিটি যে কারো ব্যবহার ও মেসেজ সমূহ এনক্রিপ্ট করার জন্য প্রকাশ করা হয়, যে কেউ সেটা ব্যবহার করতে পারবে। অর্থাৎ এই ক্ষেত্রে একই কি অথবা ভিন্ন ভিন্ন দুইটি কি ব্যবহৃত হতে পারে। একটু আগে আমরা বলেছিলাম সেম কি ব্যবহার করবে, অর্থাৎ একই গোপন সংকেত বা কোড ব্যবহার করে ডেটাকে এনক্রিপশন থেকে ডিক্রিপশন করবে। আর অ্যাসিমেট্রিক হচ্ছে এই ক্ষেত্রে একই কি ব্যবহার নাও করতে পারে, ভিন্ন ভিন্ন দুইটি কি ব্যবহৃত হতে পারে। দেখো এটা কিরকম, দেখো পাবলিক কি, এটা এনক্রিপশন করে প্লেন টেক্সটকে এনক্রিপশন করে তোমার এনক্রিপশন করা হলো, এনক্রিপশন করার পরে ডিফারেন্ট কি, চাইলে একই কিও ব্যবহার করতে পারে, আবার দেখো ডিফারেন্ট কি ব্যবহার করেও সেটাকে ডিক্রিপশন করে সিক্রেট কি হিসেবে ডিক্রিপশন করে প্লেন টেক্সটে পরিণত করা যেতে পারে। তাহলে আমাদেরকে মনে রাখতে হবে সিমেট্রিক কিতে সেম কি ব্যবহার করতে পারবে, আর অ্যাসিমেট্রিক কি এনক্রিপশনে ডিফারেন্ট কিও ব্যবহার করা যাবে। এটাকে বলা হচ্ছে অ্যাসিমেট্রিক এনক্রিপশন বা পাবলিক কি এনক্রিপশন। আশা করি বুঝতে পেরেছ। এই যে এনক্রিপশন এবং ডিক্রিপশন, এই এনক্রিপশন এবং ডিক্রিপশন করার যে সিস্টেম সেটা একটু আগে আমি বলেছিলাম, সেটাকে বলা হয় ক্রিপ্টোগ্রাফি। এখন প্রশ্ন হচ্ছে, পরীক্ষার সময় হয়তো তোমাদের প্রশ্ন আসতে পারে যে ক্রিপ্টোগ্রাফি কি। তাহলে ক্রিপ্টোগ্রাফি কি, এনক্রিপ্টেড ডাটাকে ডিক্রিপ্ট করা, অর্থাৎ গোপন সংকেত দেওয়া ডাটাটাকে সেন্ডার যে গোপন সংকেতের মাধ্যমে ডাটাটাকে পাঠানো, সেটা রিসিভার পাওয়ার পরে সেটাকে ডিক্রিপ্ট করা, অর্থাৎ আবার প্লেন টেক্সটে পরিণত করার যে সিস্টেম সেটাই হচ্ছে ক্রিপ্টোগ্রাফি। তাহলে আশা করি বুঝতে পেরেছ তোমরা আমাদের ডাটা সিকিউরিটি সম্পর্কে। তোমাদের সকলকে ধন্যবাদ। আগামী ক্লাসে আমরা কোয়েরিজ নিয়ে পড়বো, সে পর্যন্ত তোমরা ভালো থাকো। তবে তোমাদের কাছে একটা কথা বলে রাখি, এখানে আমরা কিন্তু অনেকগুলো প্রশ্ন পেয়েছি। সে প্রশ্ন প্লেন টেক্সট কি, সাইফার টেক্সট কি, তারপর তোমার এনক্রিপশন কি, ডিক্রিপশন কি, ক্রিপ্টোগ্রাফি কি, এই জাতীয় সব প্রশ্নগুলো সবগুলো তোমরা ক্লাসটা দেখবে। আমি যখন ভিডিওটা আপলোড করবো, করার পরে তোমরা ক্লাসটা দেখবে এবং খাতা কলম নিয়ে প্রত্যেকটা বিষয়ের সম্পর্কে জ্ঞানমূলক প্রশ্নের মতো করে প্রত্যেকটা বিষয়ের উত্তর দেওয়ার চেষ্টা করবে। তাহলে তোমরা পরীক্ষার জন্য সর্বোচ্চ প্রস্তুতিটা নিতে পারবে। আরেকটা বিষয় হচ্ছে, তোমরা ডাটাবেজ ম্যানেজমেন্টের আমার মোটামুটি প্রায় বিষয়গুলো তোমাদের সাথে আমার ক্লাস হয়ে গেছে। আর শুধু একটা বিষয় রয়ে গেছে, সেটা হচ্ছে কোয়েরি। আগামীতে কোয়েরি নিয়ে তোমাদের সাথে আমার ক্লাস হবে। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। না বুঝতে পারলে আমাকে আবার কমেন্ট করে জানাবে। ধন্যবাদ সকলকে।